এরও কোনো টেনশন না হয়, হয়তো এমন কিছু সিমটম আমার মধ্যে দেখা গেছে যেগুলো হয়তো যারা প্রথম মা হচ্ছে তাদের ক্ষেত্রে একটু টেনশনের বিষয়। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে একটা দারুণ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হলো গিয়ে বলবো আমি যে আমার প্রেগনেন্সির প্রথম থেকে তোমার এই 8ম মাস পর্যন্ত কী কী সিমটম দেখা গেছে। তো সিমটম দেখা গেছে বলবো তোমাদেরকে এই জন্যই যে যাতে তোমাদেরও কোনো টেনশন না হয়, হয়তো এমন কিছু সিমটম আমার মধ্যে দেখা গেছে যেগুলো হয়তো যারা প্রথম মা হচ্ছে তাদের ক্ষেত্রে একটু টেনশনের বিষয় হয়ে দাঁড়ায়। তাই তাই মানে আমি তো দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছি, তাই তোমাদের সাথে সিমটমগুলো শেয়ার করছি যাতে তোমাদের কিছুটা হলেও ভয় কাটে বা তোমরা বুঝতে পারো যে কোন সিমটমটা দেখা গেলে তোমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে, কোন সিমটমটা দেখা গেলে বাড়িতেই ঠিক হয়ে যেতে পারে। এসব ব্যাপার নিয়ে কিছু আলোচনা করব। তো আমার প্রথম সিমটম দেখা দেয় মাংস ডিমে আমার প্রচণ্ড আরুপ চলে আসে, মানে আমি আঁচড়ে গন্ধ নিতে পারছিলাম না, প্রথম যে সিমটমটা দেখা দেয়। আর বমি বমি মানে বমি বমি ভাব লাগছে কিন্তু বমি হচ্ছে না প্রথম মাসে, যখনই আমার ডেট মিস হয় তারপরেই আমার এই সিমটমগুলো দেখা গেছে যে আমি মাছ মাংস ডিম খেতে পারছিলাম না, পেঁয়াজ রসুনের গন্ধ নিতে পারছিলাম না, বা পেঁয়াজ রসুনের দেওয়া তরকারি আমি খেতে পারছিলাম না। এইগুলো আমার দেখা দিয়েছিল। আর বমি সকালবেলায় যখনই আমি মুখ ধুতে যাচ্ছিলাম, ব্রাশ মুখে নিলেই আমার বমি হচ্ছিল, মানে বমি হচ্ছিল মানে কি কোনো দিন হচ্ছিল কোনো দিন হয়নি, এরকম একটা জিনিস দেখা গেছে। তো এক দুদিন কি হয়েছে যে হলুদ রঙের বমি হয়েছে, মানে পিত্তি বমি যেটাকে বলে, হয়তো অম্বল হয়ে গেছিলো, এই কারণের জন্যই হয়তো পিত্তি বমিটা হয়েছে। তো 2-3 দিন এরকম বমিটা হয়েছে আর পুরো মুখ পুরো তিতো হয়ে গেছিলো। আমি তো প্রথমবার যখন এরকম বমিটা করেছিলাম খুব ভয় পেয়ে গেছিলাম যে আমার কেন এরকম বমি হয়েছে, কোনো দিন তো হয়নি। তো এইটা একটা প্রথম সিমটম আমি আমার মধ্যে লক্ষ্য করেছিলাম। আর হলো কি আমার গা জ্বর জ্বর লাগছিল, মানে জ্বর কিন্তু আসেনি, যখনই আমি থার্মোমিটার দিয়ে মাপছিলাম তখনই কিন্তু জ্বর আসেনি, কিন্তু মনে হচ্ছে যেন আমার মানে শরীরে জ্বর আছে, এরকম একটা ভাব লাগছিল। তো তারপর আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে না তোমার জ্বর নেই, হয়তো প্রেগনেন্সির কারণে এটা হচ্ছে, কিন্তু ওষুধ আমাকে কোনো কিছু দেয়নি। তো এরকম তোমার জ্বর জ্বর ভাবটা আমার মধ্যে লাগছিল। তারপর হলো গিয়ে তোমার সকালবেলাতে কিছুতেই আমার ঘুম থেকে উঠতে মন যেত না, এত দুর্বল লাগতো শরীর, মানে কোনো কিছু কাজ করলেই মনে হচ্ছে যেন হাঁপিয়ে যাচ্ছি, হাত দিয়ে চুল ছাড়াবো তাও আমার মনে হচ্ছে মানে হাতটা ধরে যাচ্ছে, এরকম একটা আমার ফিলিংস হচ্ছিল প্রথম 3-4 মাস পর্যন্ত। তো তারপর তোমার সেটা চলে যায়, মানে তারপর যখন আমাকে প্রথম 3 মাস পর্যন্ত কিন্তু আমাকে কোনো ওষুধ দেয়নি, শুধুমাত্র ফলিক অ্যাসিড ছাড়া, শুধুমাত্র ফলিক অ্যাসিড দিয়েছিল আমাকে এখানে উড়িষ্যাতে। তারপর আমাকে যখন 4 মাস আমার শুরু হয় তখন থেকে আয়রন ক্যালসিয়ামের ট্যাবলেট শুরু হয়, তাছাড়া আমাকে কোনো ওষুধ কিন্তু এখানে দেয়নি, শুধুমাত্র ফলিক অ্যাসিড আর আয়রন ক্যালসিয়াম ছাড়া। আমি এখনও পর্যন্ত শুধুমাত্র এই ওষুধগুলোই খেয়ে চলছি। আর হলো গিয়ে তোমাদের যখন আমার 4 মাস কেটে যায়, মানে হ্যাঁ যখন আমার 4 মাস কেটে যায় তারপর থেকে আমি আস্তে আস্তে খাওয়া শুরু করি। আর হ্যাঁ, ভাত খেতে কিন্তু আমার একদমই ইচ্ছে করছিল না, ভাত খাওয়া আমি বলতে গেলে প্রায় ছেড়েই দিয়েছিলাম, ভাতের বদলে তখন মুড়ি খেতাম, এরকম হতো, রুটি খেতাম। তারপর তোমার ফলটা খেতে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিলো, যে টক ফল যেমন লেবু, এইগুলো আমার ভালো লাগছিলো, লেবু আপেল আঙ্গুর এগুলো আমি খাচ্ছিলাম, কলা তখন। আর তোমার প্রচণ্ড পরিমাণে টক খাচ্ছিলাম, মনে হচ্ছিলো যেন মুখের ভেতরটার কোনো কিছু স্বাদই লাগছিল না যখন 3-4 মাস আমার চলছিল, মানে শুধুই মনে হচ্ছে যেন আমি টক খাই। আর যদি টক পেতাম তাহলে হয়তো 2টি ভাত খেতাম, আর যদি টক পেতাম না তাহলে হয়তো তখন শীতকাল ছিল তাই কুলের সিজন ছিল, তো কুলেরই টক আমাকে বানিয়ে দিয়েছিল মা, আর এমনি যে কিনতে পাওয়া যায় যে আচার সেগুলো এনে এনে খেয়েছি। মানে কী বলবো, মানে মনে হচ্ছিলো যেন সবসময়তেই টক খাই, কিন্তু টক খেলেও তো সেটা অসুবিধা। তেঁতুল খেতাম, তেঁতুলের যে চকলেট পাওয়া যায় সেগুলো খেতাম, মানে এতই টক খেতে ইচ্ছা যাচ্ছিলো। আর মিষ্টিটাও আমার ভালো লাগছিলো প্রথম 3 মাস, কিন্তু এখন আর মিষ্টিটা ভালো লাগেনি। তো তারপরে 4 মাস পেরিয়ে যাওয়ার পর যে সিমটমগুলো
সেটা হচ্ছে গিয়ে প্রচণ্ড কোমরে পায়ে ব্যথা, মানে পায়ে প্রচণ্ড ব্যথা মানে করতো, প্রায় দিনই বলতে গেলে পায়ে ব্যথা হচ্ছিল। আর কোমরে ব্যথা তো আছেই, কেননা প্রথমবার আমার সিজার হয়েছে, তো সেই তুলনায় তো আমার কোমরে ব্যথা আছেই। তো সেটা যেন আরও বেড়ে যায়। তো এইসব আমার 4 মাস 5 মাস পর্যন্ত থাকে, কিন্তু তারপর আস্তে আস্তে আমার কমে যায়। 5 মাস থেকে আমি খাবারটা খেতে শুরু করি, যেমন ভাতটা আমি অল্প অল্প করে খাচ্ছিলাম, তারপর তোমার সব কিছু খাবারই খাচ্ছিলাম, কিন্তু ওই যে তোমার ডিম আর মাংস এটা কিন্তু আমি খেতে পারছিলাম না। আর পেঁয়াজ রসুনের তরকারি, কিছু কিছু তরকারির প্রতি আমার মানে খাওয়ার ইচ্ছেটা কমে যায়। আর কিছু কিছু তরকারি আমি খাই, যেটা তোমার আদা নিরামিষ তরকারি, সেগুলো আমার খেতে ইচ্ছা করছিল। আর বাকি যে তোমার পেঁয়াজ রসুনের দেওয়া তরকারি, সেগুলো আমি কিন্তু খাইনি, আমার খেতেই ইচ্ছে করছিল না। গন্ধ শুনলেই মানে মা যখন রান্না করতো তখন আমি বলতাম, আমি রান্নাঘরে যেতামই না, এরকম একটা অবস্থা, মানে এতই গন্ধটা লাগতো আমার। তো এখন তোমার 7-8 মাসে এসে সেই জিনিসটা অনেকটা কমে গেছে। তোমার পেঁয়াজ রসুনের তরকারি বলো, সব কিছুই এখন খাচ্ছি, কিন্তু ডিমটা আমি খেতে পারিনি। আর সিমটম বলতে আমার পা প্রচণ্ড ফুলে যাচ্ছে, মানে আমি পা যদি নিচে করে বসে থাকলে আমার পা ফুলে যাচ্ছে, এরকম একটা অবস্থা হচ্ছে। আর গ্যাস অম্বল প্রচুর পরিমাণে হচ্ছে এরকম তোমার। আর কোমরে এত ব্যথা, আমি তোমাদেরকে কি বলবো, মানে কোমরে ব্যথার জন্য আমি ঠিকমতো রাতে ঘুমোতে পর্যন্ত পারছি না। যে পাশেই মানে সাইড ঘুরে শুচ্ছি, সেই পাশেই আমার ব্যথা হয়ে যাচ্ছে। রাতে ঘুম কিন্তু একদমই হচ্ছে না, ঘুমের প্রবলেম কিন্তু খুবই হচ্ছে এই সময়ে এসে। আর পায়ের ব্যথা, কোমরে ব্যথা এগুলো কিন্তু আছে। শরীরকে অনেক দুর্বল লাগছে, যে তোমার 3 থেকে 6 মাসের যে স্ট্যামিনাটা আমি পাচ্ছিলাম, শরীরে এনার্জি পাচ্ছিলাম কাজ করার, আবার সেই তোমার 7 থেকে 8 মাসে আবার সেই স্ট্যামিনা একদমই কমে গেছে। আমি মনে হচ্ছে সবসময় যেন শুয়ে থাকি। হাঁটাচলা করতে ভালো লাগছে, কিন্তু হাঁটাচলা করলেও আমার তলপেটে প্রচণ্ড চাপ অনুভব হচ্ছে, মানে হাঁটাচলা করতেই পারছি না। প্রথমে যখন হাঁটা শুরু করছি তখন এত চাপ অনুভব হচ্ছে যে আমি হাঁটাচলা করতেই পারছি না। আর শুয়ে থাকলে তো মানে এমনই অবস্থা হচ্ছে, রাত্রেবেলা যখন আমি ঘুমিয়ে পড়ছি তখন আমি মানে সোজা সোজা শুয়ে পড়ছি। আর সোজা সোজা শুয়ে মানে ঘুমের ঘরে আমি কেমন করে শুচ্ছি আমি তো সেটা বুঝতে পারছি না। ধরো, তো শোয়ার পরই আমার শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, মানে শ্বাসকষ্টের প্রবলেমটা একটু বেশিই হচ্ছে এখন। মানে পেট বড় হওয়ার কারণে হয়তো আমি শুনলাম যে বাচ্চা নাকি সামনের দিকে চলে আসে যদি আমি চিত হয়ে শুই, আর কি সোজাভাবে শুই। তার জন্য ডাক্তার আমাদেরকে বলে যে পাশ ফিরে শুতে, কিন্তু পাশ ফিরে শুলেও ঘুম হচ্ছে না, আর কোমরে ব্যথা হয়ে যাচ্ছে। এবার সেই সময়তে মনে হয় যে একটু সোজা হয়ে শুই, এই সোজা হয়ে শুলেই এই শ্বাসকষ্টটা শুরু হচ্ছে। তাছাড়াও যদি বেশি পরিমাণে খাবার ধরো কোনো সময় হয়তো খেয়ে ফেলছি, তখনও কিন্তু শ্বাসকষ্টটা কিন্তু হচ্ছে। ডাক্তারকে দেখিয়েওছিলাম, ডাক্তার বলছে কিছু করার নেই, এটা তোমার হবেই, কেননা তুমি মানে সোজা হয়ে শোয়াটা কিন্তু একদমই উচিত নয়। যখন থেকেই তুমি প্রেগনেন্ট হবে তখন থেকেই কিন্তু সোজা হয়ে শোয়াটা চলবে না। তো এখন এই পরিস্থিতিতে এসে এই যে আমি তোমাদের সাথে বসে বসে ভিডিও করছি, মানে ভিডিওটা রেকর্ডিং করছি, এই সময়তেও কিন্তু আমার বসে থাকাকালীন কোমরে ব্যথা হচ্ছে, এবং পায়ে তো প্রচুর ব্যথা হচ্ছে। সারাদিনই বলতে গেলে পায়ে ব্যথা হচ্ছে, জানি না কেন। এখন আমার ডেলিভারি ডেট যথেষ্ট দেরি আছে, এই সবে 8 মাস চলছে, তার মধ্যে আমার এত সব প্রবলেম দেখা দিচ্ছে। তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু কোনো ওষুধই দেবে না, কেননা এখন তোমার প্রেগনেন্সি চলাকালীন বেশি ওষুধ যত না খাবে ততই ভালো। তো শুধু আয়রন, ক্যালসিয়াম আর ফলিক অ্যাসিড দিয়ে আমার এখন চলছে। আর বেশিক্ষণ বসে থাকার পর পা ফুলে যাচ্ছে, তোমার এটা একটা সিমটম। তো ডাক্তার আমাকে বলেছে যে পা ঝুলিয়ে বসে থাকবে না, বা দাঁড়িয়ে বেশিক্ষণ কাজ করবে না, বেশিক্ষণ রেস্ট নেওয়ার খুব চেষ্টা করবে এই সময়টাতে। মানে রেস্ট নিলে কি হবে, তোমার বলেছে যে যখন তুমি শুয়ে থাকবে তখন পায়ের নিচে দুটো বালিশ নেবে, দিয়ে পর পাগুলো তুলে রাখবে, তাহলে হয়তো তোমার পায়ের ফুলেটা কমে যাবে। কিন্তু রাতে যখন ঘুমোই তারপর সকালে উঠে দেখি পায়ের ফুলা কমে গেছে। আবার যখন চলাফেরা শুরু করি, এক জায়গায় দাঁড়িয়ে হয়তো কাজ করলাম, কিছু রুটি বেললাম বা খাবার করলাম, তখনই তারপরে আবার দেখি পা ফুলে গেছে এবং পা প্রচণ্ড ভারী হয়ে যায়।
বুঝতে পারছো, এইরকম একটা প্রবলেম এই মুহূর্তে এসে প্রচণ্ড দেখা দিয়েছে। আর জল প্রচুর পরিমাণে খেতে হবে, জল না খেলে মানে বারবার পেচ্ছাপ যাওয়ার একটা তোমার অনুভূতি তো এখন আসবেই। তোমরা যারা প্রেগনেন্ট তারা তো বুঝতেই পারছো এখন। তো এই ছিল আমার সিমটম। তো এখন এসে আপাতত খাবার দাবারগুলো খাচ্ছি, কিন্তু ডিমটা বন্ধ করে দিয়েছি, ডিমটা খেতে পারিনি। অমলেট হলে খাই, সেদ্ধ ডিম বা রান্না করা ডিম খেতে পারি না। তো যাই হোক, দেখা যাক এখন কি হয়। তোমাদেরও যদি এইসব সিমটম থাকে তো ভয়ের কিছু নেই। আদার্স যদি কোনো সিমটম তোমরা লক্ষ্য করো যে বেবি মুভমেন্ট কমে গেছে, এটা একটা কিন্তু মেন ইম্পর্টেন্ট জিনিস। বেবি মুভমেন্ট কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে, কেননা বেবি মুভমেন্ট যদি কমে যায় তাহলে কিন্তু অসুবিধা। তো আর মাসে মাসে চেক আপ তো আছেই। এখন 15 দিন ছাড়া ছাড়া আমাকে চেক আপে যেতে হয়। যখন থেকে আমার 7 মাস পড়েছে তখন থেকে 15 দিন ছাড়া ছাড়া চেক আপে যায়। তো তোমাদেরও কি এরকম কোনো কিছু সিমটম হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই চ্যানেলে আমি এখন থেকে প্রেগনেন্সি রিলেটেড অনেক ভিডিও দিতে থাকবো। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই আজকে।